জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। লন্ডনে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন করা যেতে পারে। লন্ডনে দুই নেতার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। লন্ডনে একান্ত বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বৈঠকের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, অতীতের ছোটোখাটো কথাবার্তা ভুলে গিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় 1.5 ঘণ্টার একান্ত বৈঠক হয়। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয় এই বৈঠক। এর কিছুক্ষণ আগে হোটেলে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হোটেলের সামনে থাকা দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে নিজ বাসভবন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার ভোর থেকেই হোটেলের সামনে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লন্ডন ছাড়াও আশপাশের শহরগুলো থেকেও বহু নেতাকর্মী হোটেলের সামনে উপস্থিত হয়ে তারেক রহমানকে স্বাগত জানান। তারা আশা করছেন এই বৈঠকের মাধ্যমে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের দূরত্ব কিছুটা হলেও কমবে। রাজনৈতিক অচলাবস্থার নিরসনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একদিনে দেশে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ 5 জন এবং কোভিডে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়। ডেঙ্গুতে মারা যাওয়া 5 জনের 4 জনই বরিশাল বিভাগে ও 1 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। চলতি বছরে ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হলেও একদিনের সর্বোচ্চ ঘটনা এটিই প্রথম। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 159 জন, যাদের 124 জনই বরিশাল অঞ্চলের। পাশাপাশি চলতি বছরে একদিনে 2 জন তথা সর্বোচ্চ মৃত্যু হয়েছে কোভিডে। এর আগে 5 জুন চলতি বছরে কোভিডে প্রথম 1 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ডেঙ্গু ও কোভিডে প্রাণহানি বাড়তে শুরু করলেও মানুষের মধ্যে সচেতনতা মোটেও দেখা যাচ্ছে না। তবে কোভিডে প্রাণহানির পর সরকারি হাসপাতালে ডেডিকেটেড শয্যা প্রস্তুত, শনাক্তের কিট সরবরাহ সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা সুরক্ষা দিলেও তা গ্রহণের ন্যূনতম আগ্রহ মানুষের মধ্যে নেই।
ঈদের লম্বা ছুটি কাটিয়ে রেলযোগে রাজধানীমুখী মানুষের ফিরে আসার চাপ ধীরে ধীরে বাড়ছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন অনেকে। দুপুরে কমলাপুর স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে 23টি ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে ফিরে আসার ক্ষেত্রে বুড়িমারি তিতাস এক্সপ্রেস শিডিউল বিপর্যয় ছিল। তিনি জানান, ফিরে আসা যাত্রী চাপ বেশি রয়েছে। ভোর থেকে দেশের নানা গন্তব্য থেকে 14টি ট্রেন ঢাকায় এসেছে। এদিকে যাত্রীরা বলছেন, ঢাকায় ফেরার পথে যাত্রা নির্বিঘ্ন ছিল না, অতিরিক্ত যাত্রীতে সব কোচে ভিড় ছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত 70 জন নিহত হয়েছেন। দেশটির প্রধান পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজেও বিমান হামলা করেছে ইসরায়েল। নতুন করে হামলা হয়েছে তাবরিজ শহরের সামরিক স্থাপনায়। বৃহস্পতিবার মধ্যরাতে ইসরায়েলের 2 শতাধিক বিমান দিয়ে একযোগে ইরানে হামলা চালানো হয়। জবাবে শুক্রবার ইহুদি ভূখণ্ড অভিমুখে 100 ড্রোন ছোড়ে তেহরান, যেগুলোর বেশিরভাগই ভূপাতিত করার দাবি করে তেল আবিব। ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি, চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি নিহত হন। এছাড়াও প্রাণ গেছে দেশটির 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানীর। এমন অবস্থায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই ইরানের পরমাণু চুক্তিতে আসা উচিত। ভারতের আহমেদাবাদে দুর্ঘটনা কবলিত বোয়িং 787 ড্রিমলাইনারের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 1 লাখ লিটারের বেশি ফুয়েল বিমানের জ্বালানির ট্যাঙ্কারে থাকায় মৃতদের শনাক্ত করা বেশ কঠিন। চলছে 1000 ডিএনএ পরীক্ষা। বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা একমাত্র যাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন তিনি। দুর্ঘটনার কারণ খুঁজে পেতে দুর্ঘটনাস্থলে চলছে অনুসন্ধান। বৃহস্পতিবারে এই বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার করা হয়েছে 265 মরদেহ। দুর্ঘটনায় নিহতদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বোয়িংয়ের 787-8 ড্রিমলাইনারের ভয়াবহ দুর্ঘটনার পর এই বিমানের উড্ডয়ন স্থগিত করে দিতে পারে ভারত। বোমা হামলার হুমকির কারণে থাইল্যান্ডের ফুকেটে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট AI379। রয়টার্সের প্রতিবেদন বলছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান উড্ডয়নের পর ফ্লাইটের মধ্যে বোমা হামলার হুমকির একটি চিরকুট পান এক যাত্রী। যদিও তল্লাশির পর কোনো বিস্ফোরক পদার্থের সন্ধান মেলেনি। বিমানটিতে 156 জন যাত্রী ছিলেন। আগামী 16 থেকে 22 জুন পর্যন্ত থেমে থেমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বর্ষাকাল জুড়েই গরমের তীব্রতা অনুভূত হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম আজাদ মল্লিক। তিনি বলেন, বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে হালকা বা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার আপাতত তেমন পূর্বাভাস নেই। গত কয়েক বছরের আবহাওয়া পর্যালোচনার কথা জানিয়ে আবহাওয়াবিদ বলেন, এবারও গরমের তীব্রতা সারা দেশেই অনুভূত হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দিনাজপুর, মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আজ 35 জনকে পুশিন করেছে বিএসএফ। গেল রাত থেকে সকাল পর্যন্ত তাদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাত 2:30টার দিকে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে এক পরিবারের 14 জন সহ 15 জনকে পুশিন করা হয়। বিজিবি জানায়, তারা গেল বছরের অক্টোবরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যায়। চলতি মাসের 7 তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে। রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এদিকে সকালে মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে নতুন করে 13 জনকে পুশিন করা হয়। পরে বিজিবির হাতে আটক হন তারা। অন্যদিকে ভোরে পঞ্চগড়ের সদর উপজেলায় গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 7 জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের আটক করে পুলিশে দেয় বিজিবি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।